এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামের বাসিন্দা তিনি। তার ভাষ্যমতে এই ঘটনা তাদের এলাকায় বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এক বাস্তব কাহিনী। অনেক প্রবীণ মানুষ এখনও শপথ করে বলেন এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সেই সময়টায় মুক্তাগাছা উপজেলায় প্রায় সবকটি এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। চারদিকে শুধু পানি আর পানি। ক্ষেতের ধান, রাস্তা, মানুষের উঠান সবকিছু যেন একাকার হয়ে গিয়েছিল। ২ নম্বর বড়গ্রাম ইউনিয়নের বাজেধনুকা গ্রাম তখন প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই গ্রামে বহু বছর ধরে বসবাস করতেন এক বৃদ্ধ ধর্মপ্রাণ মানুষ। গ্রামের মানুষ তাকে চিনত হাফেজ করিমুদ্দিন নামে। তিনি কোথা থেকে এসেছিলেন তা কেউ ঠিক করে বলতে পারত না। শুধু শোনা যেত মুক্তিযুদ্ধের অনেক বছর আগে তিনি তার স্ত্রীকে নিয়ে এই গ্রামে এসে ছোট্ট একটি কুঁড়েঘর বানিয়ে বসবাস শুরু করেন। তখন তার বয়স ছিল অনেক। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন তিনি যখন গ্রামে গ্রামে আসেন তখন তার বয়স ছিল অন্তত ৭০ কিংবা ৮০ বছর। তার স্ত্রী ছিলেন অত্যন্ত পর্দাশীল, শান্ত স্বভাবের একজন নারী। সারা জীবন গ্রামের মানুষ তাকে খুব কমই দেখেছে। তারা দুজনেই ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী মানুষ। ঘরে তেমন কিছু ছিল না, তবু তারা কখনো কারো কাছে হাত পাতেন না। হাফেজ করিমউদ্দিন গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতেন। যে কয়টা টাকা মানুষ তাকে দিত সে টাকায় কোনো রকমের সংসার চলত। কেউ যদি তাকে ফিতরা বা জাকাত দিতে চাইতো তিনি হেসে বলতেন, আমি তো গরিব না ভাই, আমার থেকেও অনেক বেশি অভাবী মানুষ আছে গ্রামে, তাদের দিন। গ্রামের মানুষ তার এই আত্মমর্যাদা বোধ দেখে মুগ্ধ হতো। শত বছরের কাছাকাছি বয়স হলেও তিনি লাঠি ছাড়াই চলাফেরা করতেন। সবচেয়ে অবাক করার বিষয় ছিল তিনি চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করতে পারতেন। তার কণ্ঠ এত মধুর ছিল যে গ্রামের মানুষ মাঝে মধ্যে শুধু তার তেলাওয়াত শোনার জন্যই বসে থাকত। ১৯৮৮ সালে সেই ভয়াবহ বন্যার রাতে ঘটে যায় জীবনের শেষ অধ্যায়। প্রবল বাতাস আর বৃষ্টির মধ্যে হঠাৎ তার কুঁড়েঘরটি ভেঙে পড়ে। ভাঙা ঘরের নিচে চাপা পড়েন তিনি এবং তার স্ত্রী। চিৎকার শুনে গ্রামের লোকজন হাঁটু সমান পানি ডিঙিয়ে ছুটে আসে। অনেক কষ্টে তাদের বের করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যখন গ্রামের লোকজন ধীরে ধীরে তাকে বিষয়টি জানালো, তখন কয়েক মুহূর্ত নীরব থাকার পর তার চোখ স্থির হয়ে যায়। বুকের ভেতর একবার কেঁপে ওঠার মতো শব্দ হয়। তারপর তিনি নিথর হয়ে পড়েন। গ্রামের লোকেরা বুঝতে পারেন স্ত্রীর মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। বন্যার কারণে চারদিকে পানি থাকায় তখন তাদের কবর দেওয়া সম্ভব হয়নি। তাই গ্রামের ইমাম সাহেবের পরামর্শে লাশ দুটি কলাগাছের ভেলায় তুলে কৈলা বিলের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে পানি কমে গেলে তাদের দাফন করা হয় গ্রামের এক পাশে। এরপর ধীরে ধীরে সময় কেটে যায়, মানুষ ঘটনাটি ভুলে যায়। বছর গড়িয়ে যায়, প্রায় ২২ বছর পর সেই গ্রামের চেহারা বদলে যায়। গ্রামের মানুষ তখন অনেকটাই সচ্ছল। সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের শিশুদের পড়াশোনার জন্য একটি ছোট প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হবে। কয়েকজন শিক্ষক আর হাতে গোনা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলটি যাত্রা শুরু করে। কিন্তু তখন কেউ খেয়াল করেনি স্কুলটি নির্মাণ করা হয়েছে ঠিক সেই জায়গার কাছাকাছি যেখানে বহু বছর আগে হাফেজ করিমউদ্দিন ও তার স্ত্রীকে দাফন করা হয়েছিল। ২০১০ সালের বর্ষাকালের একদিন প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। কুদ্দুস মিয়ার ছেলে আবুল কাশেম মাছ ধরতে গিয়েছিল বিলের ধারে। সেদিন তার জালে অনেক মাছ উঠেছিল। খুশি মনে সে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। তখন সন্ধ্যা নেমে আসছে, চারদিকে কুয়াশার মতো হালকা দোয়াটে পরিবেশ। হঠাৎ সে সামনে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা পোশাক, লম্বা দাড়ি, মাথা নিচু। কয়েক পা এগিয়ে যেতেই তার বুক কেঁপে ওঠে, কারণ লোকটাকে সে চিনে ফেলেছে। তিনি হাফিজ করিমউদ্দিন। অথচ তিনি তো বহু বছর আগেই মারা গেছেন। সেই দৃশ্য দেখে কাশেম মিয়া ভয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় মাঠ থেকে উদ্ধার করা হয়, কিন্তু ৩ দিন পরে সে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে গ্রামের মাঝের পুকুরে জাল ফেলতে গিয়েছিলেন মাঝবয়সী একজন জেলে, নাম তার মজিদ আলী। রাত তখন প্রায় ১১টা, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ তিনি দেখতে পান পুকুরের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হয় কেউ হয়তো পানি থেকে মাছ তুলছে,
কিন্তু কয়েক সেকেন্ড পর তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ লোকটি পানির উপরেই দাঁড়িয়ে আছে। তার সাদা পোশাক বাতাসে দুলছে। মজিদ আলী ধীরে ধীরে কাছে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধ। তিনি যেন ধীর পায়ে পানির উপর দিয়ে হাঁটছেন। মজিদ আলী জাল ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে যান। এরপর আর কখনো তিনি রাতে মাছ ধরতে যাননি। আরেকটি ঘটনা ঘটেছিল গ্রামের রাখাল ছেলে সোহেলের সাথে। বিকেলের দিকে সে গরু চড়াতে গিয়েছিল বিলের পাশে। সূর্য তখন ডুবে যাচ্ছে। হঠাৎ সে দেখে দূরের একটি কাঁঠাল গাছের মোটা ঢালের উপর কেউ বসে আছে, সাদা পোশাক পরা। প্রথমে সে ভাবে হয়তো গ্রামের কোনো মানুষ। কয়েক সেকেন্ড পর সেই মানুষটি ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার চোখ যেন অস্বাভাবিকভাবে স্থির। সোহেল বুঝতে পারে এ সেই মানুষ যার কথা গ্রামে সবাই বলা বলি করছিল। বয়সে গরু ফেলে দৌড়ে বাড়ি ফিরে আসে। কয়েক সপ্তাহ পর সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটে স্কুলের ভিতর। এক বিকেলে প্রচণ্ড ঝড় ওঠে। শিক্ষক ও ছাত্ররা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ঝড় দেখছিল। তখন তারা দেখে মাঠের মাঝখানে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সাদা পোশাক পরা। ঝড়ের তীব্র বাতাসেও তিনি একদম নড়ছেন না। স্কুলের পিয়ন গফর মিয়া অনেকক্ষণ তাকিয়ে থেকে কাপা গলায় বলছিলেন এই মানুষটা তিনি চিনতে পেরেছেন। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেই মানুষটি চোখের সামনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে প্রায় ৩০ থেকে ৩৫ জন মানুষ দাবি করেন তারা সেই বৃদ্ধকে দেখেছেন। কেউ বলেছেন তিনি রাতের বেলা বিলের উপর দিয়ে হাঁটছিলেন, কেউ বলেছেন পুকুরের ধারে বসেছিলেন, কেউ বলেছেন কালভার্টের উপরে ধীরে ধীরে হাঁটছিলেন। সবশেষে গ্রামের শিক্ষিত লোকজন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। একজন কবিরাজকে ডেকে আনা হয়। তিনি জায়গাটি ঘুরে দেখে বলেন স্কুলটি নির্মাণ করা হয়েছে একজন নেককার মানুষের কবরের জায়গার উপর, তাই তার আত্মা শান্তি পাচ্ছে না। এরপর গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় স্কুলটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। স্কুলটি প্রায় 50 গজ দূরে সরিয়ে নেওয়া হয়। আশ্চর্যজনকভাবে এরপর থেকে সেই অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে গ্রামের অনেক মানুষের দাবি আজও মাঝে মধ্যে গভীর রাতে সেই পুরনো জায়গায় গেলে দেখা যায় সাদা পোশাক পরা এক বৃদ্ধ ধীরে ধীরে হাঁটছেন। কখনো আবার মনে হয় তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। যারা দূর থেকে তাকে দেখেছে তারা আর কখনো সাহস করে কাছে যায়নি। গ্রামের প্রবীণরা আজও বলেন কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষের বলে ইতিহাস চাপা পড়ে যায়, কিন্তু সেই জায়গার স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। ধন্যবাদ সবাইকে।